আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, হাজারিগণাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। এই কোর্সে আমরা হাজারিগণাক স্যারের রসায়ন বইয়ের সবগুলো প্রশ্ন এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করতেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় চ্যাপ্টারের ইতিমধ্যে 6টি ক্লাস নিয়েছি। এখন আমরা নেব 141 থেকে 160 পর্যন্ত তোমাদের সপ্তম ক্লাসটা হবে এটা। তো এখানে একটু সিরিয়াল মিসিং আছে, যেমন আমাদের এখানে 141 মানে হচ্ছে তোমাদের বইয়ের 151, কারণ 10টা কোশ্চেন কিন্তু পরে অ্যাড করা হয়েছিল, যার কারণে এই 10টা কোশ্চেন পিছিয়ে গেছে। তো আমাদের এখানে 41 মানে হচ্ছে তোমাদের ওখানে 151। এটা হচ্ছে তোমাদের যে তৃতীয় চ্যাপ্টারের, তোমরা দেখবা মৌলিক পর্যায়বৃত্ত ধর্মের যে 151 নম্বর কোশ্চেনটা, যে বহুপদী যে প্রশ্নগুলো আছে ওখান থেকে পড়াচ্ছে। তো বহুপদী যে প্রশ্নগুলো আছে শুরুতে বলে রাখি, এগুলো হচ্ছে যারা একাডেমিক তাদের জন্য। অ্যাডমিশনে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে না, মেডিকেলও আসে না। তো যারা একাডেমিতে পরীক্ষা দিবা তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা 41 নম্বর প্রশ্নটা দেখি। দেখো, পি মূলকের জন্য প্রযোজ্য কোনটা? এদের ডাইমার সংখ্যা অধিক, ঠিক আছে, নিষ্ক্রিয় গ্যাসে অন্তর্ভুক্ত নয়। না, অনেক পি মূলক মৌল যেগুলো রয়েছে নিষ্ক্রিয় গ্যাস সবই কিন্তু পি মূলক মৌলতে রয়েছে, পি মূলকে রয়েছে, নিষ্ক্রিয় গ্যাসে অন্তর্ভুক্ত নয় এটা। তারপর হচ্ছে দেখো, এস মূলক মৌলের বিকারক হিসেবে কম শক্তিশালী, এস মূলক মৌলের বিকারক হিসেবে কম শক্তিশালী। হ্যাঁ, এটাও হয়। তাহলে 1 এবং 3 এই দুটো আমরা কারেক্ট করতে পারি। 1 ও 3। পরের প্রশ্নটা দেখো। তো এখানে একটা ছক দেওয়া আছে, ছকটা আসলে বোঝা যাচ্ছে না। দেখো, এটা হচ্ছে গ্রুপ 2। আচ্ছা, যাই হোক, আমি এখানে ছকটা আমি আঁকা দিই, এভাবে ছিল। ওকে, তো এটা হচ্ছে গ্রুপ নাম্বার 2, এটা হচ্ছে গ্রুপ নাম্বার 3। তো গ্রুপ 2তে ছিল পর্যায় 13, সরি পর্যায় 13 আর এরকম ছিল। গ্রুপ 13, 14, পর্যায় হচ্ছে 2, 3। ওকে, তো এখানে 13 পর্যায়ে ছিল ডব্লিউ, এখানে ছিল এক্স, এই জায়গায় আসছিল 0, এখানে ওয়াই। ওকে, তো 13 নম্বর পর্যায়ের যে এক্স, এক্স কি হতে পারে? এক্স হবে অ্যালুমিনিয়াম, এক্স হবে কি? অ্যালুমিনিয়াম, ঠিক আছে। অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের পর ওয়াই কি? সিলিকন, এটাই তো। আর ডব্লু, অ্যালুমিনিয়াম পরে কি ছিল? যে বোরনটা ছিল, তাই না? আচ্ছা, এটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, উদ্দীপকে বলছে এক্স, ওয়াই এবং ডব্লু মৌলের ক্ষেত্রে এক্স এর হ্যালাইট অষ্টক সম্পূর্ণ করে। এক্স এর হ্যালাইট মানে হচ্ছে অ্যালুমিনিয়ামের হ্যালাইট। হ্যাঁ, ঠিকই বলছে, অ্যালুমিনিয়ামের হ্যালাইট অষ্টক অসম্পূর্ণ করে। তুমি দেখো, অ্যালুমিনিয়ামের যে হ্যালাইটগুলো থাকে, এখানে সিএল, 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 এখানে এই অ্যালুমিনিয়ামের কিন্তু অষ্টক অপূর্ণ থাকে, তাহলে এটা হচ্ছে অষ্টক অসম্পূর্ণ, ঠিক আছে। তো ডব্লু ও ওয়াই এর মধ্যে কর্ণ সম্পর্ক আছে, ডব্লু ওয়াই যেতে দিয়ে, হ্যাঁ, কোনাকুনিতে সম্পর্ক থাকবেই। আর হচ্ছে এক্স এর হ্যালাইডের জলীয় দ্রবণ ক্ষারধর্মীয় হয়। তো এক্স এর হ্যালাইড কোনটা? এক্স এর হ্যালাইড হচ্ছে জলীয় দ্রবণ ক্ষারধর্মীয় হয়। তো এক্স এর হ্যালাইড হচ্ছে অ্যালুমিনিয়াম। ও, হ্যালাইড না, হ্যালাইডের জলীয় দ্রবণ, এক্স এর হ্যালাইডের জলীয় দ্রবণ, তার মানে এটা হচ্ছে ও এক্সটা নিবে। হ্যাঁ, ঠিক আছে, এটাও হচ্ছে তোমার ক্ষারধর্মীয় হবে। তাহলে এখানে সঠিক উত্তর 1, 2, 3 সবগুলোই। আচ্ছা, দেখো, নিচের দুইটি মূল একই গোলকের কিনা এটা দেখতে পারো, যে তোমার ইলেকট্রন বিন্যাস করবে, সবগুলো ইলেকট্রন বিন্যাস করলে তোমরা পেয়ে যাবো যে কোনটা একই মূল। এখানে সিলিকন, বোরন, হ্যাঁ, একই মূলের। তারপর হচ্ছে আমাদের যে ছিল গ্যালিয়াম, সালফার, তারপর হচ্ছে একই গোলকের সেলেনিয়াম এবং ফ্লোরিন, হ্যাঁ, এরা সবই হচ্ছে একই মূলের হয়। তাও দেখে নিই, হ্যাঁ, এরা সবাই একই মূলের। তোমরা ইলেকট্রন বিন্যাস করলে কিন্তু এটা পেয়ে যাবা। পর্যায় সারণীর গ্রুপ 1 এর মোলসমূহ বেলায় যতই নিচের দিকে যাওয়া যায়, তখন কি হবে? নিচের দিকে যখন যাব তখন কি হবে? একটি করে স্তর যুক্ত হতে থাকে। তো পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় না, এটা তো ব্যাসার্ধ হ্রাস পাবে কেন? নিচের নামে তো ব্যাসার্ধ বাড়তে থাকে। তো এটা তো ভুল বোঝাই যাচ্ছে। তো বাকি দুটো হবে 1 আর 3। কি ব্যাপার, উত্তর তো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো।
তো আর্গন, আর্গনের একটা ইলেকট্রন দেওয়া আছে, আর্গন দিয়ে দিছে এবং 3d10 4s0। তো এটা কিছু আয়ন দেওয়া আছে, কপার, জিঙ্ক এবং ফ্রাস। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে দেখো এই 4s থেকে যে দুইটা ইলেকট্রন ছিল, এই দুইটা ইলেকট্রন চলে গেছে। এখন দুইটা ইলেকট্রন চলে গিয়ে জিঙ্কও হইতে পারে, কারণ জিঙ্ক 2 প্লাস, এখানে জিঙ্কের ক্ষেত্রে 2 ছিল, দুইটা ইলেকট্রন চলে গিয়ে 0 হয়। আচ্ছা, ধরলাম এখানে দুইটা ইলেকট্রন ছিল না, এখানে ছিল একটা ইলেকট্রন। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, তখন এই একটা ইলেকট্রন চলে গেলে কিন্তু কপার হওয়ার পসিবিলিটি আছে, তাই না? এটা চলে গিয়ে কপারও হইতে পারে, তাহলে এই দুইটা পসিবিলিটি আছে। কিন্তু এটা কি সম্ভব? এটা সম্ভব না, কারণ এখানে এখানে দুটো ইলেকট্রন চলে গেল, এই 10 কখনই হবে না এই আয়রনের ক্ষেত্রে। তো 1 আর 2 হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন, নিচের আয়ন রঙিন হয় বহিঃস্তরে ইলেকট্রন ধাপান্তর ঘটলে, বহিঃস্তরে অপূর্ণ ডি অরবিটাল থাকলে এবং ইলেকট্রনের বিন্যাস n-1 ডি যদি থাকে। ডি কি শূন্য লিখলো? শূন্য তো হবে না, n-d শূন্য হবে না, এটা হবে 1 মাইনাস, দেখো এই ডির মানটা 1 থেকে 9 এর ভিতর থাকতে হবে, মানে অপূর্ণ ডি থাকতে হবে, শূন্য থাকা যাবে না, পূর্ণ থাকা যাবে না। এটা তো ক্রস হয়, আর বাকি দুটা ঠিক আছে। তো যখন বহিঃস্তরীয় ইলেকট্রনগুলো দাপান্তর হয়, তখনই কিন্তু এই রঙিন যৌগটা গঠন করে। পরের প্রশ্ন দেখো, যে আরেকটা জটিল যৌগ দেওয়া আছে, এখানে আয়নটি অষ্টতলিকীয় কিনা। যদি আমাদের সংকরণ করি, এগুলো সংকরণ আমি খুব ইজিলি করি, যে এদের মানে শর্টকাট টেকনিকে করি। তো এদের যে ইয়াগুলো থাকে, মানে লিগেন্ডগুলো থাকে, এই যে এখানে লিগেন্ড কয়টা? 6টা। তো এদেরকে আমি এক্স ধরে নিই, এদেরকে এক্স ধরে নিই, প্রায় 99% মিলা যায়। তো দু একটা ব্যতিক্রম থাকবেই। তো এক্স ধরলে এর মান কত দেওয়া? 6। আর 6 হলে সেটা কি হয়? 6 মানে 6, 6 মানে ষড়ভুজীয়। আর ষড়ভুজীয় ক্ষেত্রে এটা অষ্টতলিকীয় হতে পারে। তো অষ্টতলিকীয় এটা হবে কি? অষ্টতলিকীয়। এখন দেখো এসপিডি, হ্যাঁ এখন দেখো এই যে 6 এর জন্য কি হয় সংকরণ? sp3d2 সংকরণের মাধ্যমে গঠিত হয় এবং প্যারাচুম্বকীয় হয়। হ্যাঁ অবশ্যই, কোবাল্ট যেহেতু আছে প্যারাচুম্বকীয় হবে। তাহলে এটা সবগুলি প্রশ্ন উত্তর রাইট। পর প্রশ্ন, পর্যায় সারণীর যে কোনো গ্রুপের উপর থেকে নিচের দিকে নামলে, আমরা উপর থেকে কি করতেছি? নিচে নামতেছি। আচ্ছা, উপর থেকে নিচে নামলে কি কি ঘটে? উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বেড়ে যাচ্ছে, তখন অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। এটা তো না, অধাতব বৈশিষ্ট্য তো বৃদ্ধি পাওয়ার কথা। পর্যায় সারণীর যে কোনো গ্রুপের উপর থেকে উপর উপর থেকে নিচের দিকে মৌলর কি অবস্থা হয়? অধাতব বৈশিষ্ট্য হ্রাস পায়। আচ্ছা, ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। এটা ঠিক আছে, আয়নীকরণ শক্তি হ্রাস পায়। যত আকার ছোট হচ্ছে, আকার ছোট হলে কি হয়? আয়নীকরণ শক্তি হ্রাস পায়। আর ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়। সোডিয়াম সিজিল, আচ্ছা এবার কারেক্ট। ধাতুর সক্রিয়তা বৃদ্ধি পায়, কারণ যখন কি হয় যে এদের আকার যখন বড় হতে থাকে, এই যে আকার যখন বড় হতে থাকে, তখন কি হয়? এই যে নিউক্লিয়াসগুলো থাকে এখানে, পজিটিভ চার্জগুলো, এদের এই মাথার যে ইলেকট্রনগুলো আছে, এদেরকে আকর্ষণ করার যে শক্তিটা থাকে, এই শক্তিটা কিন্তু ওদের কম থাকে। হ্যাঁ, এত দূর থেকে কন্ট্রোল করতে পারে না, তখন ইজিলি এরা বন্ধন বা বিভিন্ন বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে, বা এজন্য এরা সক্রিয়তা বৃদ্ধি পায়। আর অধাতব ধর্ম হ্রাস পায়। আচ্ছা দেখো, এটা দিলাম, অধাতব ধর্ম হ্রাস পায়। পরের প্রশ্ন, আয়নিক বন্ধন গঠনের জন্য প্রয়োজনীয় শর্ত কি কি? যে ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি থাকতে হয়, যৌগের উচ্চ ল্যাটিস শক্তি এবং অধাতু উচ্চ ল্যাটিস শক্তি। এটা দেখে নিই, তিনটাই ঠিক আছে। তো আয়নীকরণ বন্ধন গঠনের যে শর্তগুলো আছে, এটা একটু মুখস্থ করে নিও ডিরেক্ট। যে ধাতুর, তোমাদের বইতে দেখবা খুললে যে কিছু শর্ত আছে আয়নীকরণ গঠনের জন্য কি কি শর্ত থাকে, ওই শর্তগুলোই এখানে আর কি অপশন আকারে দিয়ে রাখছে। তো ওগুলো যদি পড়ে থাকো তাহলে এটা ইজিলি পারবা। ধাতুর নিম্ন আয়নীকরণ শক্তি, যৌগের উচ্চ ল্যাটিস শক্তি, অধাতুর উচ্চ ইলেকট্রন শক্তি, এগুলো তোমাদের যারা একাডেমিতে পড়ে তাদের জন্য কিন্তু এগুলো গুরুত্বপূর্ণ। আয়নিক যৌগের জন্য প্রযোজ্য স্থির তড়িৎ বল, হ্যাঁ আয়নীকরণ শক্তিতে আয়নিক যৌগে স্থির তড়িৎ বল থাকে। কার্বন টেট্রাক্লোরাইড এ দ্রবণীয়, আয়নিক যৌগ কার্বন টেট্রাক্লোরাইডে দ্রবণীয় হবে না, কারণ এই যে এটা একটা সমযোজী যৌগ, তাই না? এটা একটা সমযোজী যৌগ, সমযোজী।
আচ্ছা, সমযোজী যৌগে কি আয়নিক যৌগ দ্রবণীয় হয়? হয় না, কারণ আমরা জানি যে লাইক ডিজলভ লাইক, একটা প্রবাদ আছে না, যে যেমন তার সাথে তেমন মিশে, তো এটা হচ্ছে না। আর দ্রবণের তাপ ও দ্রবণের তাপটা হয় কিসের? হাইড্রেশন তাপ মাইনাস ল্যাটিন তাপ। হ্যাঁ, তো 1 আর 3। পরের প্রশ্ন, অষ্টক অপূর্ণ যৌগ কি কি? অষ্টক অপূর্ণ যৌগ হাইড্রোজেন ডাইঅক্সাইড, না এটা অপূর্ণ, বোরন ট্রাই, এটা এটা হবে। দেখো এই যে এটা, এদের অষ্টক অপূর্ণ থাকে, এদের অষ্টক অপূর্ণ থাকে। যদি হাইড্রোজেন এখানে একটা দেয়, এখানে একটা দেয়, এখানে একটা দেয়, তো এদের কি হয়? অষ্টক অপূর্ণ থাকে এদের। আর বেরিলিয়াম ক্লোরাইড এরও অষ্টক অপূর্ণ। তাহলে 1 ও 2, 2 ও 3, সরি পানি তো হয়। এদের কি হয়? এরা কিন্তু হচ্ছে আয়নিক যৌগ কিন্তু না, এরা সমযোজী যৌগ গঠন করে এখানে। পরের প্রশ্ন, অ্যামোনিয়াম ক্লোরাইড যৌগটিতে রয়েছে আয়নিক বন্ধন, আয়নিক বন্ধন থাকে, সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন। এটা খুবই পপুলার একটা প্রশ্ন, এখানে সবগুলো বন্ধনই থাকে। এই জায়গায় দেখো যে অ্যামোনিয়া থাকে NH এর সাথে H, মানে অ্যামোনিয়াটা এরকম থাকতেছিল না, NH3, এটা কিন্তু সমযোজী, সমযোজী। এরপর যে আরেকটা হাইড্রোজেন এর সাথে যুক্ত হয়, সেটা কিন্তু এই যে আরেকটা হাইড্রোজেন এর সাথে এসে যুক্ত হয়, ওইটা হচ্ছে সন্নিবেশ। এরপর যখন আমাদের ক্লোরিনগুলো এখানে চলে আসে, ক্লোরিন, তখন এটা হয় আয়নিক। তাহলে এখানে আমরা 3 ধরনের বন্ধনই পাচ্ছি, আয়নিক বন্ধন পাচ্ছি, সমযোজী পাচ্ছি, সন্নিবেশও পাচ্ছি। এটা হবে সবগুলো। পরের প্রশ্ন দেখো, যে এক বিরাট বড় একটা যৌগ দেওয়া আছে NH3 BF3, দুটা যৌগই দেওয়া আছে, মানে অ্যামোনিয়া আবার BF3 যৌগে বিভিন্ন পরমাণুর মধ্যে বন্ধন কি কি বন্ধন থাকে? আচ্ছা দেখো, এখানে আমরা যদি বন্ধন দেখি, সমযোজী বন্ধন তো দেখতেই পাচ্ছি, এবং সন্নিবেশ বন্ধন, সমযোজী দেখতে পাচ্ছি, আয়নিক, আচ্ছা একটু দেখে নিই। হ্যাঁ, আয়নিকটা হচ্ছে না, সন্নিবেশ বন্ধনটা গঠন করছে। আয়নিক হতে গেলে তো আদান প্রদান করতে হবে ইলেকট্রনের, সেটা হচ্ছে না এখানে। তো 2 ও 3, তাহলে সন্নিবেশ বন্ধন এবং সমযোজী বন্ধন। তাহলে সন্নিবেশ বন্ধনটা কি হতে পারে? অ্যামোনিয়াটা হচ্ছে সমযোজী বন্ধন হয়, এবং পরে যখন একটা যুক্ত হয় যে হাইড্রোজেনের মতো, যার পরে একটা যুক্ত করে, ওটা সন্নিবেশ বন্ধন হয়। আচ্ছা, আরেকটা ছক দেওয়া আছে, দেখো এটাও দেখা যাচ্ছে কি না কে জানে, আমি একটু লিখে দিচ্ছি। এটা এক্স দেওয়া আছে, এটা আছে ওয়াই, এটা আছে হিলিয়াম। ওকে, এখন সবগুলো কিনি। ওকে, এখন দেখো যে হিলিয়াম, আর এখানে আছে এক্স, এখানে আছে ওয়াই, এদের তো আইডেন্টিফাই করা দরকার, তাই না? হিলিয়ামের পরে এটা কি থাকে? আর্গন, নিয়ন, সরি, হিলিয়ামের পর এটা আছে নিয়ন, এখানে আছে আর্গন। ওকে, এরকম থাকে। এখন এটা যদি নিয়ন হয়, নিয়নের আগে কি থাকে? ক্লোরাইড, তারপর অক্সিজেন, তার আগে নাইট্রোজেন, আর নাইট্রোজেনের আগে থাকে কি? তাহলে কি হবে? এটা হবে কার্বন। আর ফ্লোরিনের নিচে থাকে কি? ক্লোরিন, ক্লোরিন থাকে। আর এই তো হলো এক্স আর ওয়াই হলো। এখন কি বলছে যে পার্শ্বীয় উদ্দীপকে, মানে এই উদ্দীপকে এক্স এবং ওয়াই দ্বারা গঠিত যৌগটি কিরকম হয়? তাহলে এক্স হচ্ছে কার্বন, এক্স হচ্ছে কার্বন, কার্বনের সাথে যুক্ত হবে ক্লোরিন। তা কার্বনের সাথে এই ধরনের যুক্ত যৌগ তৈরি করে কার্বন ট্রাইক্লোরাইড হতে পারে, টেট্রাক্লোরাইড হতে পারে, সিএল, কার্বন টেট্রাক্লোরাইড হতে পারে। তো এগুলো কি হতে পারে? একটি জৈব যৌগ হতে পারে, অপোলার যৌগ হতে পারে, অপোলার যৌগ ঠিক আছে, এটি পানিতে দ্রবণীয়, পানিতে দ্রবণীয় তো হবে না, দেখে নিন। পানিতে দ্রবণীয় হবে না, কারণ এটা অপোলার যৌগ, অপোলার যৌগ তো আর পানিতে দ্রবীভূত হয় না। তাহলে প্রথম 1 ও 2, এটি একটি জৈব যৌগ এবং অপোলার যৌগ। পরের প্রশ্ন দেখো, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে, অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেনের সংকরণ sp3, এটা ঠিকই আছে। তোমরা যদি অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো যে sp3 খুব ইজিলি আমরা বের করি, NH3, আমি যদি ওইভাবে আঁকাই, H H H, আর এখানে একটা মুক্তজের ইলেকট্রন, তখন আমি কি করি যে এই যে বন্ধনগুলো আছে, 1টা 2টা 3টা, এই বন্ধনগুলো আছে,
কয়টা? 3টা। আর এখানে একটা মুক্ত জোট ইলেকট্রন আছে, ওইটাও আমি যোগ করে দিই, সমান হয় 4। তাহলে এক্স এর মান বের হলো কত? 4। এক্স এর মান যদি 4 হয়, সংকরণ হবে sp3, সংকরণ sp3। এবার দেখো যে এক্স এর মান 4, 4 মানে চতে চতুস্তলিকীয় মনে থাকবে। তো 4তে এক্স এর মান 4, 4তে চতুস্তলকীয়, 4, 4তে চতুস্তলকীয়, এই দুটো আমাদের ক্লিয়ার। এবং মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান সেটা তো আমরা দেখতেই পাচ্ছি, মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। এখানে সবগুলি সঠিক উত্তর। কি হলো? অ্যামোনিয়া 1 ও 3। ও, অ্যামোনিয়া যে মুক্তজোড় ইলেকট্রন আছে ওর জন্য তো ঝামেলা হয়ে গেছে। কারণ মুক্তজোড় ইলেকট্রন না থাকলে চতুস্তলিকীয় হয়, ওই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে ওরা কি করে, ওরা হচ্ছে ওদের ফোর্স করে, তাই না? ফোর্স করে ত্রিকোণাকার করে দেয়। ঠিক আছে, এটা হবে না। এটা কিন্তু ঠিক আছে যে এসপির ক্ষেত্রে কিন্তু sp3 ক্ষেত্রে কিন্তু চতুস্তলকীয় হয়, এটা কিন্তু চতুস্তলকীয় sp3 ক্ষেত্রে হয়। এটা কোনটা ক্ষেত্রে হবে? এই যে মনে করো মিথেনের ক্ষেত্রে, মিথেনের ক্ষেত্রে হবে। এখানে কোনো মুক্তজোড় ইলেকট্রন নাই, তো এখানে কোনো চাপাচাপির বিষয় নেই মুক্তজোড় ইলেকট্রন। তো যখন এখানে অ্যামোনিয়া চলে আসতেছে, NH4 অ্যামোনিয়া, তখন কিন্তু দেখো ওদের যে হাইড্রোজেনগুলো আছে ওদের কিন্তু একটা কমপ্লেক্স তৈরি করতেছে মুক্তজোড় ইলেকট্রন দিয়ে। ঠিক আছে, তাহলে এটা হয় আমাদের যে ত্রিকোণীয় পিরামিডিকার যেটা রয়েছে, এটা রয়েছে এরকম, এরকম একটা গঠন তৈরি করে ত্রিকোণীয় পিরামিডাকার, ত্রিকোণাকার। আচ্ছা যাই হোক, পরের প্রশ্ন। আচ্ছা দেখো, একটা উদ্দীপক দেওয়া আছে। তো এ একটা যৌগ পানি, পানি থেকে একটা হাইড্রোজেন যুক্ত হয়ে হচ্ছে বি একটা যৌগ। তো এখানে পানি থেকে যে হাইড্রোজেন আয়নটা তৈরি হয়েছে, এই উদ্দীপকে এ ও বি এর আকৃতি কি একই? না, আকৃতি তো এক হবে না, কারণ এর আকৃতি একরকম আর এর আকৃতি আরেক রকম। তো এরা তো হচ্ছে না, আকৃতি একই হচ্ছে না। তো কারণ এখানে এক্সট্রা করে একটা হাইড্রোজেন ঢুকতেছে, আর এখানে মুক্ত ইলেকট্রনগুলো ছিল, কারণ ওদের বন্ধন কোণগুলো এখানে বেশি চাপানো থাকতেছে। আবার দেখো, উভয়ের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই। কেন্দ্রীয় পরমাণুর সংকরণ হ্যাঁ একই। তো এ এর pH7, হ্যাঁ এ এর pH7 হতেই পারে। আচ্ছা, তারপর একটু দেখে নিই কি হতে পারে। দেখো 2 ও 3 ঠিকই আছে, 2 ও 3 যে উভয়ের কেন্দ্রীয় পরমাণুর সংকরণ একই হবে, কারণ দুজনই তো একই। আর পরে, কারণ আমরা তো মুক্তজোড় ইলেকট্রন নিয়ে কাজ করতেছি, তাই না? আর পরে পিএস মান, পানির পিএস মান 7 থাকে, এটা হাইড্রোজেন আয়ন হোক আর যাই হোক, ওদের দুজনের পিএস মান 7 হয়। পরের প্রশ্ন, অ্যামোনিয়া NH3 অণুর ক্ষেত্রে লন পেয়ার যে ইলেকট্রনগুলো থাকে, দেখো অ্যামোনিয়া ইলেকট্রনের ক্ষেত্রে কি হয়, যে বিকর্ষণ টিকর্ষণ হতে থাকে অ্যামোনিয়ার ক্ষেত্রে। মনে করো যে অ্যামোনিয়া হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেন থাকে, এখানে হাইড্রোজেন থাকে। আচ্ছা, এই যে লন পেয়ার ইলেকট্রনগুলো রয়েছে, এরা কিন্তু এখানে বিকর্ষণ টিকর্ষণ করতেছে, আবার এদের মধ্যেও কিন্তু আকর্ষণ বিকর্ষণ হচ্ছে, তাই না? বিকর্ষণ হচ্ছে, তাহলে দুই ধরনের বিকর্ষণ কিন্তু এখানে কাজ করতেছে। তাহলে কয়টা থাকে বিকর্ষণ সংখ্যা? 3টি। লন পেয়ারের সাথে বিকর্ষণ সংখ্যা কয়টি? 3টি, 3টার সাথে 3টা। আচ্ছা, বন্ধন কোণ কত? 105 না, এটা তো 105 না, বন্ধন কোণ কমে যায়, কোণে কত হয়? এটা বন্ধন কোণ হয় হচ্ছে 107 হয় মেবি। অ্যামোনিয়া বন্ধন কোণ কত? অ্যামোনিয়া বন্ধন কোণ 107 ডিগ্রি। আচ্ছা, তো আকৃতি ত্রিকোণাকার পিরামিডীয়, হ্যাঁ ঠিক আছে, ত্রিকোণাকার পিরামিডীয়। এই যে একটু আগে যেটা বললাম আকৃতিটা, এই যে একটু আগে এটা দেখালাম, ধরো এই যে চতুস্তলিকীয়, দেখো অ্যামোনিয়া অণুর ক্ষেত্রে চতুস্তলিকীয় দিছিল, কিন্তু এটা হচ্ছে ত্রিকোণীয় পিরামিডাকার, কারণ এদের সংকরণের কারণে, যে লন পেয়ার ইলেকট্রনের কারণে। তাহলে বন্ধন কোণ এটা ভুল, তবে এই আকৃতি আর এই দুটা সঠিক আছে, এটা এটা। আচ্ছা, প্রশ্নটা দেখো, যে বোরন টেট্রাফ্লোরাইড ট্রাইফ্লোরাইড যৌগের বৈশিষ্ট্য কি? যে বি এর sp2 সংকরণ ঘটে। হ্যাঁ sp2 তো ঘটেই, কারণ আমরা যদি করি সংকরণ, তো এতক্ষণে মুখস্থ হয়ে যাওয়ার কথা তোমাদের।
মনে করি এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এখানে একটা ফ্লোরিন, এই অবস্থায় আছে। আচ্ছা, তাহলে বন্ধন কয়টা? একটা, দুইটা, তিনটা। তিনটা মানে কি? এক্স এর মান 3, এক্স এর মান 3 মানে হচ্ছে sp2। চতুস্তলিক এটা তো হয় না। আর অ্যামোনিয়া সহ সন্নিবেশ বন্ধন ঘটে, অ্যামোনিয়া সহ সন্নিবেশ বন্ধন ঘটে। সন্নিবেশ বন্ধন অবশ্যই ঘটবে। তো এটা সঠিক উত্তর কোনটা হবে? 1 ও 3। পরের প্রশ্ন, যে অণুতে sp3 সংকরণ ঘটে, sp3 কোনটা কোনটা ঘটবে দেখি, পানিতে ঘটে কিনা। পানিতে কি ঘটবে? পানির ক্ষেত্রে বন্ধন কয়টা হয়? অক্সিজেনের ক্ষেত্রে এখানে একটা, এখানে একটা, এখানে একটা। আর লন পেয়ার কয়টা? দুইটা। তা দেখো এখানে আমরা কয়টা পাচ্ছি? একটা, দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান পাচ্ছি 4। 4 মানে হচ্ছে কি? sp3। 4 মানে sp3। bf4 সেম, চারটা বন্ধন থাকবে বোরনের সাথে, তার মানে কি এটাও sp3। আর c2h2 এটা কত হয়? c2h2 একটু দেখে নেই। c2h2 আচ্ছা, এখানে কত হচ্ছে? কার বন্ধন কোন? এখানে কার্বনের না কিসের? c2h2। আচ্ছা, এখানে আমরা পাবো যে sp, sp পাবো, এখানে sp পাচ্ছি। আচ্ছা, এটার উত্তর কোনটা হচ্ছে? 1, 2, 3। 3 নম্বরটা কিভাবে হচ্ছে? ও সরি, এটা হচ্ছে S4 না, আবার লিখি, এটা হচ্ছে S4। তাহলে তো ঠিকই আছে। C2 তাও তো হয়নি, এটা হয় sp2 হয়। sp2 হয়, C2H4। জানি না এটা কিভাবে দিল আনসার। ঠিক আছে, এখানে 1 ও 2 হবে। 69 ক। এই যে 69 ক, হাইড্রোজেন আর এসে এটা, এটা না, 1 ও 2 হবে অ্যান্সার। 1 ও 2 হবে, সুতরাং এটা হচ্ছে কাটা। এই যে এটা হবে না, এটা রাইট। আর এখানে সঠিক উত্তর হবে এটা। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, চতুস্তলিকীয় গঠন আছে কোনটায়? চতুস্তলিকীয় গঠন আছে কোনটা দেখি। এই যে কার্বন ট্রাইফ্লোরাইডে রয়েছে, কার্বন টেট্রাক্লোরাইডের রয়েছে অবশ্যই, আর এটাতে রয়েছে। তো এখানে আছে কি? এখানে নাই, কারণ এখানে একটা মুক্ত জোট ইলেকট্রন থাকার কারণে এখানে থাকবে না। তাহলে 1 আর 2 হচ্ছে এটা চতুস্তলিকীয় গঠন। ওকে, তাহলে এ পর্যন্ত ছিল 160 পর্যন্ত। তো পরের যে ক্লাসগুলো থাকবে, পরের ক্লাসে আমরা 160 থেকে যে বাকি যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমরা শেষ করে ফেলবো বহুপদী। এরপরের ক্লাসে আমরা সম্ভবত হচ্ছে তোমাদের যে অভিন্ন যে কোশ্চেনগুলো আছে ওগুলো শেষ করে দেবো। এগুলো যারা তোমাদের একাডেমি আছে তারা আসলে তোমাদের জন্য, যারা মেডিকেল বা অ্যাডমিশন তাদের জন্য এগুলো আসলে লাভ নেই। যদিও পড়তে পারো, তোমাদের একটু হবে, মানে যে রিভিশন হবে আর কি বইয়ের। তো এই পর্যন্ত ছিল। তো আগামী যে ক্লাসগুলো আছে সেই ক্লাসগুলোতে অবশ্যই তোমরা থাকবে এবং ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবে।